সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো গৃহ সম্পত্তি থেকে আয়। এটা বলা আছে আয়কর আইনের 37 ধারা অনুসারে বলা আছে। আসুন আমরা আজকে গৃহ সম্পত্তি থেকে আয়টা নির্ধারণ করি। এখন আর গৃহ সম্পত্তি থেকে আয় নাই, এটা হয়ে গেছে ভাড়া আয়ের। হ্যাঁ, আয়কর আইনে ভাড়া হইতে আয়, ঠিক আছে। আগে আমরা গৃহ সম্পত্তি বললো, এখন আর গৃহ সম্পত্তি নেই, ভাড়া হইতে আয়। এই ভাড়া হইতে আয় বলতে কোনগুলা? এখানে বলা আছে সকল ভাড়া, যত ধরনের ভাড়া আছে সকল ভাড়া হইতে আয় এই 37 ধারা অনুসারে পড়বে। শুধু বাদ যাবে হোস্টেল, হোটেল, মোটেল বা রিসোর্ট। হোস্টেল, হোটেল, মোটেল, রিসোর্ট ব্যতীত অন্য যে কোনো সম্পত্তি ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য, ব্যবসা নির্বিশেষে যে ধরনের হোক না কেন, উক্ত সম্পত্তি হইতে অর্জিত আয় ভাড়া হইতে আয় খাতের অধীনে পরিগণিত হইবে। সকল ভাড়া এখন হয়ে গেছে। আগে আমরা গৃহ সম্পত্তি বলতাম, এখন গৃহ সম্পত্তিটা নাই, এখন হয়ে গেছে ভাড়া হইতে আয়। আচ্ছা, আমরা চলে যাই ভাড়া হইতে আয়। এখানে ভাড়া হইতে আয় যেটা হবে সেটা হবে যে টোটাল ভাড়ার মূল্য, রেন্টাল ভ্যালু হবে বার্ষিক মূল্য প্লাস মালিকের প্রাপ্ত সুবিধা প্লাস সার্ভিস চার্জ মাইনাস ন্যূনতা ভাতা। ওকে, বার্ষিক মূল্য, অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালুটা কি? আমরা তো আগে জানতাম যে মোট ভাড়া, ভাড়া যত টাকা পাইছে সেটা না, এখন হচ্ছে বার্ষিক মূল্য। বার্ষিক মূল্যটা কিভাবে নির্ধারিত হবে? বার্ষিক মূল্যটা নির্ধারিত হবে আপনার ডিসিটি, আপনার যে ভাড়া, বিল্ডিংয়ের ভাড়া বা যেটারে ভাড়া হোক, সে যেটা চিন্তা করবে সেই ভাড়া, এবং আপনি যে ভাড়াটা বলতেছেন এই ভাড়া, এর ভিতরে হুইচ ওভার ইজ হায়ার, সেটা হবে আপনার বার্ষিক মূল্য। এখন আপনার একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আপনি বলতেছেন ভাড়া হলো যে 20,000 টাকা করে একটা ফ্ল্যাটের ভাড়া, কিন্তু আপনি যেই জায়গায় আপনার বিল্ডিংটা, যেই এলাকায় বিল্ডিংটা, সেই এলাকা অনুসারে ডিসিটি মনে করতেছে না এটা ভাড়া হবে 30,000 টাকা, তাহলে আপনার ওই একটা ফ্ল্যাটের বার্ষিক মূল্য হবে 30,000 টাকা। এখন এই যে ভাড়াটা, এটা ডিসিটি কীভাবে নির্ণয় করবে? হ্যাঁ, সে এখানে ইন্সপেক্টর পাঠাইতে পারে। ইন্সপেক্টর আসবে, আইসা সে হয়তো ভাড়াটি হিসাবে আইসা দেখবে যে আপনার বাসা বাসা ভাড়া নেবো, ভাড়া কত। সেই ইন্সপেক্টর আইসা কিন্তু দেখতে পারে যে আপনি আসলে কত টাকা করে ভাড়া চান। হ্যাঁ, সেভাবে দেখতে পারে। এখন এই হলো আপনার বার্ষিক মূল্য ধারণাটা। মালিকের প্রাপ্ত সুবিধা, এটা আসলে আমরা স্যালামি, এটা কিন্তু এবার ঢুকানো হয়েছে। হ্যাঁ, মালিকের প্রাপ্ত সুবিধা, এই স্যালামিটা এবার ঢুকানো হয়েছে। এটা কি দেখেন, আমরা এটা দোকানের জন্য। হ্যাঁ, দোকানের জন্য এবার এরকম যে দোকানে কিন্তু বিক্রি হয় পজিশন। আপনারা নির্মাণ করা যাবেন, সেখানে তারা পজিশন মানুষ কেনে, পজিশন বিক্রি করে, তারপর ওই পজিশনটা বিক্রি করে। এখন একটা পজিশনের মূল্য হলো যে 20,000 টাকা, কিন্তু আপনি যখন নেবেন তখন এটা 30,000 টাকা বা 50,000 টাকায় নেবেন, তাহলে ভাড়া কত? আপনার 20,000 টাকা, কিন্তু আপনি অতিরিক্ত 30,000 টাকা, 50,000 টাকা ভাড়া দিয়েছেন। তা এই যে মালিকের অন্য প্রাপ্তি সুবিধা এইগুলা, এর বাইরে আছে হলো যে আপনি যদি কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নেন, এই অ্যাডভান্সের টাকাটাও কিন্তু প্রাপ্ত সুবিধা হিসেবে গণ্য হবে। স্যালামি প্রিমিয়াম অফেরযোগ্য, ফেরতযোগ্য বা অফেরতযোগ্য, যেটা হোক নিরাপত্তা জামানত। যদি আপনি কোনো নিরাপত্তা জামানত নেন, সেটাও কিন্তু ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন যে আপনি নিলেন 10 লাখ টাকা নিরাপত্তা জামানত, এটা এই বছর ভাড়ার মধ্যে অংশভূত হবে। আবার যে বছর আপনি এটা ফেরত দিয়ে দেবেন তাকে, তখন কিন্তু সে বছর ভাড়া থেকে আপনার বাদ চলে যাবে। ঠিক আছে? ওকে, সার্ভিস চার্জ, ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত মেরামত বা সার্ভিস চার্জ। অনেক প্রায় বাড়িতেই দেখবেন যে 2,000, 4,000, 3,000, 2,500 করে সার্ভিস চার্জ। সেটা হলো যে ওই কমন স্পেসের পরিষ্কার করার যে জায়গা, আপনার দারণে ভাড়া, লিফট ভাড়া, ঠিক না, সিঁড়ি পরিষ্কার করা ভাড়া, এই যে আপনি এই যে চার্জটা নেয়, এই চার্জটা বা লিফটের সার্ভিস চার্জ, হ্যাঁ, এই সার্ভিস চার্জটা এটাও কিন্তু ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং বাদ যাবে আপনার ন্যূনতা ভাতা। ন্যূনতা ভাতা অবশ্যই যেই একটা আপনার খালি ছিল, ফ্ল্যাট খালি ছিল, সেই ফ্ল্যাটে খালি ছিল, এটার সাথে ভাড়া পেয়ে দেবেন না, ঠিক না, এটা বাদ যাবে আপনার ভাড়া থেকে। তাহলে এই ন্যূনতা ভাতাটা আপনি কীভাবে করবেন? সেটা হলো যে আপনার বিদ্যুৎ বিল দেখতে হবে। যে দেখেন, যখন ভাড়া ছিল তখন বিদ্যুৎ বিল ছিল মাসে আপনার
3,000 টাকা। এখন দেখেন এবছর খালি ছিল, এই মাসে আপনার ন্যূনতম একটা ভাড়া আসে, মানে বিদ্যুৎ বিল আসে, সেটা কত টাকা? সেটা হতে পারে 500 টাকা, 400 টাকা। তখন আপনি বিদ্যুৎ বিল দেখলে এই ডিসিটি বুঝতে পারবে যে আসলে এই 2টা মাসে বিদ্যুৎ বিল আসে না, তার মানে এই 2টা মাসটা এটা খালি ছিল। ঠিক আছে, এটা আপনার বিদ্যুৎ বিল দ্বারা প্রমাণ করা হবে। আসেন আমরা একটা অঙ্ক করি। জনাব আরিফ একটি ফ্ল্যাট তার মাসিক ভাড়া 50,000 টাকা ভাড়া দেয়। এই ভাড়াটির কাছ থেকে এককালীন 80,000 টাকা সালামি গ্রহণ করেন। হ্যাঁ, প্রতি মাসে তিনি 5,000 টাকা সার্ভিস চার্জ প্রদান করেন। ফ্ল্যাটটি বিদ্যুৎ বিল দ্বারা প্রমাণিত 2 মাস খালি ছিল। আয় বছর 24-25-এ মোট ভাড়া মূল্য নির্ধারণ করুন। আচ্ছা, তাহলে তার মাসিক ভাড়া কত? 50,000 টাকা। তাইলে আমরা বার্ষিক ভ্যালু কত? 50,000 × 12, 6 লাখ টাকা। এর ভিতরে হচ্ছে এককালীন ভাড়াটির কাছ থেকে 80,000 টাকা সালামি গ্রহণ করেন, এককালীন নিয়ে এনেছে, তাহলে এইটাও তার হিসাবে যোগ হয়ে যাবে। মালিক কর্তৃক প্রাপ্ত সুবিধা সালামি এককালীন প্রাপ্ত 80,000 টাকা। ওকে, ফাইন। তারপর বলছে প্রতি মাসে 5,000 টাকা সার্ভিস চার্জ প্রদান করেন। আচ্ছা, এই যে ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত সার্ভিস চার্জ 5,000 × 12, ঠিক আছে, 60,000 টাকা। ফ্ল্যাটটি বিদ্যুৎ বিল দ্বারা প্রমাণিত যে 2 মাস খালি ছিল, তাহলে বাদ ন্যূনতম ভাতা ভ্যাকেন্সি অ্যালাউন্স হচ্ছে 5,000 × 2, 1 লাখ টাকা। তাহলে এই 6 লাখ যোগ 80,000 যোগ 60,000 মাইনাস 1 লাখ, এই 6,40,000 টাকা তার ভাড়া হইতে আয়। আশা করি বুঝতে পারছি। আপনারা যদি ভাড়া থেকে আয়, আসলে ভিডিও অনেক বড় হয়, এগুলো প্রায় 1 ঘন্টা সময় লাগবে আপনাকে পুরোটা বুঝাইতে। তবে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন, কমেন্ট করে করতে পারেন, কোশ্চেন থাকলে করতে পারেন। আমি যে কোনো প্রশ্নের ভাড়া বিষয়ে আপনাকে আমি উত্তর দেবো। ধন্যবাদ।